হবি ক্যাম্পের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শৈলীর ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু ভালোই আছি, কারণ তোমাদের সামনে ক্লাস নিতে আমার খুব মজাই লাগে। ছোট্ট বন্ধুরা, আমি হচ্ছে সুবর্ণা আরফিন। আজকে ক্লাস নেব বর্ণ এবং ধ্বনি নিয়ে। তার আগে আমরা একটু আবৃত্তি কাকে বলে সেটা জেনে আসি। আবৃত্তি হচ্ছে শুদ্ধ উচ্চারণ, সুন্দর কণ্ঠস্বর এবং তাল লয় ঠিক করে যে অংশটি আমরা কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তুলি সেটা হচ্ছে আবৃত্তি। এখন এই আবৃত্তির উচ্চারণটাও একটু জানতে হবে, কারণ আমরা কিন্তু প্রায় আবৃত্তির উচ্চারণটা ভুল করি। সেটা হচ্ছে আমরা বলি আবৃত্তি, না, উচ্চারণ হবে আবৃত্তি। আমি একটু লিখে দেখাচ্ছি। আমরা লিখি আমরা যেটা সবসময় ভুল করি সেটা হচ্ছে এটা, প্লাস বৃত্তি। কিন্তু সঠিক উচ্চারণ যেটা হবে সেটা হচ্ছে আ প্লাস বৃত্ত প্লাস তি। আবৃত্তি উচ্চারণ হবে আবৃত্তি। যেহেতু আমরা আবৃত্তি নিয়ে কথা বলবো, তাহলে আগে আমাদের এই বিষয়টা জানতে হবে। এখন আসি আবৃত্তি, ওই যে বললাম যে শুদ্ধ উচ্চারণ, সুন্দর কণ্ঠস্বর ও তাল লয় ঠিক রেখে যেটা আমরা কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তুলি সেটা হচ্ছে আবৃত্তি। তাহলে আবৃত্তি শিখতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনির সঠিক উচ্চারণ আমাদেরকে জানতে হবে। এখন ধ্বনি আর বর্ণ, আমরা কিন্তু প্রায় এটাকে গুলিয়ে ফেলি। বর্ণ কি, ধ্বনি কি, এটা আমরা সবসময় আমাদের ভিতরে এটা মানে একে অন্যের সঙ্গে লেগে যায়। তো আমরা এটাকে সঠিক বলতে পারি। আমি শেখাবো হচ্ছে বর্ণ আর ধ্বনি। বর্ণ আর ধ্বনি। ধ্বনিটা কি? যে কোনো ভাষার ক্ষুদ্রতম অংশই হচ্ছে ধ্বনি। যে কোনো ভাষার ক্ষুদ্রতম অংশই হচ্ছে ধ্বনি। আর বর্ণ কি? আমরা যে ভাষাটা ব্যবহার করি, ওটা যখন লিখি এবং যে চিহ্নটা ব্যবহার করি, লিখতে যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, আর বর্ণের উচ্চারণ রূপকে ধ্বনি বলে। ক্লিয়ার? আবার বলি, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, আর বর্ণের উচ্চারণ রূপকে ধ্বনি বলে। এখন ধ্বনি কত প্রকার? ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় যদি কোথাও বাধাপ্রাপ্ত না হয়, তাহলে তাকে স্বরধ্বনি বলে। আবার এভাবে বলা যায়, অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে যে ধ্বনি, সেটাই স্বরধ্বনি। স্বরধ্বনি কয়টি? 11টি। স্বরধ্বনি হচ্ছে 11টি।
কি কি? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এখন অ, আ এটা হচ্ছে কণ্ঠধ্বনি। হ্রস্ব ই, দীর্ঘ ই এটা হচ্ছে তালব্য ধ্বনি। হ্রস্ব উ, দীর্ঘ উ এটা হচ্ছে ওষ্ঠধ্বনি। রি, রি মধ্যাহ্নধ্বনি। এ, ওই কণ্ঠ এবং তালব্য ধ্বনি। ও, ঔ, ও, ও ওষ্ঠ এবং কণ্ঠধ্বনি। এটা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনির সঠিক উচ্চারণ করতে হবে আমাদেরকে, না হলে আমরা আসলে আবৃত্তিতে যেতে পারবো না। আবৃত্তি শিখতে হলে প্রথমে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির উচ্চারণ অবশ্যই আমাদেরকে শিখতে হবে। তো এবার বন্ধুরা চলে যাই ব্যঞ্জনধ্বনিতে। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় যদি আংশিক বা সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। আবার এভাবেও বলতে পারি, স্বরধ্বনি ছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ হতে পারে না, অর্থাৎ স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ হতে পারে না, সেটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। যেমন দেখা যাক, ক যোগ অ, ক, কর সঙ্গে অ যুক্ত করেছি। আবার খ যোগ অ, খ, খর সঙ্গে অ যুক্ত হয়েছে। এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি কয়টি? ব্যঞ্জনধ্বনি হচ্ছে ৩৯টি। ব্যঞ্জনধ্বনি ৩৯টি। কি কি? ক, খ, গ, ঘ, ও। আমি একটু লিখে দেখাচ্ছি। ক, খ, গ, ঘ, ও। এটা হচ্ছে কণ্ঠধ্বনি। এখন এই ওটা নাসিক্য ধ্বনি, তার মানে আপনার নাকে উচ্চারিত হবে, নাসিক্য ধ্বনি। এভাবে আমি বলি, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। আবার বলি, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এটা হচ্ছে তালব্য ধ্বনি, কিন্তু ইয়টা নাসিক্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন ন। এটা হচ্ছে মধ্যাহ্ন ধ্বনি, কিন্তু মধ্যাহ্ন নটাও একটু নাকে যাবে। ত, থ, দ, ধ, দন্ত ন। এটা হচ্ছে দন্ত ধ্বনি, মানে দাঁতের গোড়া থেকে আমরা উচ্চারণ করছি। নটাও একটু নাকে যাবে, নাসিক্য ধ্বনি। প, ফ, ব, ভ, ম। মটা নাসিক্য ধ্বনি, আর এটা হচ্ছে ওষ্ঠধ্বনি। তাহলে এই যে 25টা, এই ম পর্যন্ত এখানে কিন্তু 25টা, এটা হচ্ছে একটা বর্গের মধ্যে থাকে। এই 25টা হচ্ছে একটি বর্গ। এই বর্গের মধ্যে আপনি যখনই দেখবেন যে ক, আপনি বলতেই পারেন এটা কণ্ঠধ্বনি, ওই লাইন ধরেই কণ্ঠধ্বনি। কিন্তু এর পরে যে বর্ণ ধ্বনিগুলো থাকছে, কিন্তু এর পরে যে ধ্বনিগুলো থাকছে সেগুলো কিন্তু এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। যেমন অন্তস্থ জ, অন্তস্থ জ মূর্ধা থেকে উচ্চারণ হচ্ছে।
র র দাঁতের গোড়া থেকে উচ্চারণ হচ্ছে। ল দাঁতের গোড়া থেকে উচ্চারণ হচ্ছে। ল তালব্য স তালু থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে আমাদের যে বর্গগুলো আছে, বর্গ বাদে যে উচ্চারণগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কখনো তালব্য ধ্বনি, কখনো অষ্টধ্বনি, কখনো দন্তধ্বনি, এইভাবে উচ্চারণ হচ্ছে। তাহলে আবার বলি, অন্তস্থ জ, র, ল, তালব্য স, দন্ত স, হ, র, র। এখানে একটা কথা আছে, অনেকে আমরা বলে থাকি যে ডয় শূন্য র আর ঢয় শূন্য র। আমরা যদি সঠিক উচ্চারণ জানি তাহলে কেন এটা বলবো? ল র খণ্ডত আনুস্বার বিসর্গ চন্দ্র বিন্দু, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আসলে সঠিক উচ্চারণ যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আবৃত্তিতে মানে করতে আরও ভালো লাগবে, এবং আবৃত্তির যে বিষয়গুলো থাকে যখনই আপনি উচ্চারণ ভুল করবেন আপনার অর্থ পাল্টে যাবে, আর অর্থ পাল্টে গেলে তো আপনার আবৃত্তিই হবে না। এই জন্য সঠিক উচ্চারণ আপনাকে জানতে হবে। এখন আসে আমরা যে বললাম ক, খ, গ, ঘ, একটা কিন্তু আস্তে দিচ্ছি আর একটা জোরে দিচ্ছি। এটা কি বলুন তো? এটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। এটাও আপনাকে জানতে হবে, কারণ আপনি যখন উচ্চারণ করবেন আমি ভাত খাবো, আপনি যদি বলেন আমি ভাত খাবো, হবে? হবে না। আমি ভাত খাবো, তাহলে আপনি জানেন ভটা ওষ্ঠধ্বনি, তাহলে আপনি সেটাভাবে উচ্চারণ করবেন। আপনি যদি বলেন আমি ভাত খাবো, হবে? কখনোই হবে না। তো এই জন্য একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। ঠিক তেমনি চ, ছ, বর্গীয় জ, ঝ, তার মানে প্রথম এবং দ্বিতীয়, এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে অল্প প্রাণ, আর এই খ এবং ঘ এটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে বন্ধুরা আমরা অল্প প্রাণ মহাপ্রাণ জানলাম। এইভাবে আমরা আবৃত্তি করতে গেলে অনেক অনেক বিষয় আসবে যেগুলো জানতে হবে, শিখতে হবে। আর তার আগে ক্লাস শেষ করার আগে একটু তোমাদের সঙ্গে মজা করতে চাই। সেটা হচ্ছে, দেখো আমরা যে কণ্ঠের ব্যায়ামটা করি, তাই না? আমরা কণ্ঠের অনেক ব্যায়াম করি, কিন্তু দেখো ছড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটু মজাও করতে হবে। যেমন দেখো, গালফলা গোবিন্দের মা, চালতা তলায় যেও না, চালতা তলায় গরুর ঠ্যাং, কলকে নাচে ড্যাডাং ড্যাং, বাবা রে ওরে বাবা, নাই রে নাই রে না, হাবা গোবিন্দের মা, নাই রে নাই রে নাই রে না। তোমাদের সঙ্গে একটু মজা করলাম, আসলে মজা না করলে কিছুই শেখা যায় না। আর এই শেখানোর জন্যই আমি আসছি হবি ক্যাম্পে। হবি ক্যাম্প স্বপ্ন পূরণের সারথি।